বাঙালির আবেগ লুকিয়ে আছে কিন্তু এই খাবারগুলোর মধ্যে, যার মধ্যে সবচেয়ে স্পেশাল। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। আজ তো সরস্বতী পুজো। আমাকে দেখে যদিও বুঝতে পারবে না আজকে সরস্বতী পুজো, কারণ সাজগোজের কোনো বালাই নেই। কিন্তু কাল আছে শীতল ষষ্ঠী, আর আজকে আছে তার জন্য দক্ষযজ্ঞ। মানে আমাদের শীতল ষষ্ঠীতে অনেক রকমারি রান্না, তার সাথে অনেক নিয়মকানুন, কলাই সেদ্ধ সব কিছুই হয়ে থাকে। সবই তোমাদের দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করো। আর সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। তোমাদের কার কার জায়গায় এরকম নিয়মকানুন হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখন আমি তোমাদের দেখাই যে আমাদের কাটাকাটির দায়িত্বে কে রয়েছে। দাঁড়াও দেখাই। এই দেখো, আমাদের বাড়ির সবচেয়ে প্রবীণ সদস্য আমার ঠাকুমাই প্রত্যেক বছর সবজিগুলো কেটে দেয়। যদিও প্রত্যেক বছর মা রান্না করে, ঠাকুমা কেটে দেয়, কিন্তু এবছর আর মা রান্না করবে না। এবছর আমিই রান্না করব। মায়ের শরীরটা খুব বেশি ভালো নেই, তাই রান্নাটা আমিই করব। আর আজকে কি রান্না হয় জানো? আজকে কিছু নির্দিষ্ট রান্না হয় আমাদের। এই যে দেখছো না, ঠাকুমা বাঁধাকপি কাটছে, এই বাঁধাকপি রান্না হবে। পালং শাক, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে। কলাই সেদ্ধ, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা আর চাটনি, এ কটাই মেনলি রান্না হয়ে থাকে। কিন্তু চাটনিটা মা অনেক আগেই করে রেখেছে, তাই ওটা আর আমায় করতে হবে না। এই দেখো, আমার বেগুন ভাজা কিন্তু হয়েই গেছে। প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, তাই প্রথমটা দেখানো হয়নি। বেগুন ভাজা, শিম ভাজা রেডি করে এবার কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিয়েছি। বেগুন ভাজার সময় কড়াইটা একটু পুড়ে গেছে। আমি আর পরিষ্কার করে নিয়ে আসতে পারিনি গো, হাতে সময় বড্ড কম। এবার কড়াইয়ের তেলে কিছুটা ফোড়ন দিলাম, মানে 5 ফোড়ন দিয়ে 10টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু ভেজে নেব। তবে হ্যাঁ, আজকে আমাদের কোনো রান্নায় না মশলা ব্যবহার করা হয় না, সবই ফোড়ন দিয়ে হয়। যদিও বাঁধাকপি, চচ্চড়ি এগুলো বেশিরভাগ টাইমেই আমরা মশলা ছাড়াই করে থাকি। আর আজকে যেহেতু আমাদের কালকে শীতল ষষ্ঠী, তাই আজকে কোনো মশলাই ব্যবহার করি না। আলুটা ভাজার সময় কিছুটা নুন দিয়ে নিয়েছি, এরপর কিছুটা হলুদ দিয়ে নেব। আর বাঁধাকপির মধ্যে যে মটরশুঁটিটা দেব, সেটাও আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট কিছুটা ভেজে নেওয়ার জন্য। তোমরা কিন্তু এইভাবে বাঁধাকপি বানিয়ে খেতে পারো। যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবে, কারণ আমি জানি তোমাদের সবার ভালো লাগবে। হলুদটা তো দিয়ে নিলাম, এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই রান্নাগুলো আমাদের খুব ভালো লাগে। আমরা যেহেতু ঠান্ডা ভাত খুব একটা খাই না, কিন্তু প্রত্যেক বছর এই শীতল ষষ্ঠীর দিন ঠান্ডা ভাত এই সবজি দিয়ে খেতে অপূর্ব লাগে। জানি না কার কার বাড়িতে এরকম নিয়ম আছে, তবে যাদের রয়েছে তারা কিন্তু জানো। এবার একটা গোটা টমেটো আমি খুব বেশি করে সরু করে কাটিনি, কারণ বাঁধাকপি দেওয়ার পর এগুলো এমনিই সব গলে যাবে। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে, তাতে এমনি আলু, টমেটো সবই সেদ্ধ হয়ে যাবে, তাই খুব বেশি ছোট করে কাটার দরকার নেই। ঠাকুমা বাঁধাকপি কাটার সময় কিছুটা মটরশুঁটি বাঁধাকপির ভেতর দিয়ে ফেলেছিল, সেগুলো আর কী করে বাঁচবো বলো। তাই আমার আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তবে বাঁধাকপি আমি একবারে দেব না, অনেকটা বেশি পরিমাণে আছে তো, একবারে দিলে আমি নাড়তে পারবো না। কিছুটা পরিমাণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে তারপর বাকি বাঁধাকপিটাও আমি একইভাবে দিয়ে দেব। বাঁধাকপি অনেকটা কাটার কারণ আছে, কালকে সারা দিন আমাদের রান্না করতে নেই, সারা দিন এই সবজিতেই চলবে। আর যদিও এই রান্নাটা আজকে সন্ধ্যাবেলাতে করা হয়, আমিও রান্নাটা সন্ধ্যাবেলাতেই করছি, তাই বাঁধাকপিটা একটু বেশি করেই কাটা আছে। এই সম্পূর্ণ বাঁধাকপিটা দেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। থালা দিয়ে ঢাকা দেওয়ার পর যখন ঢাকাটা খুলবো, তখন দেখবে বাঁধাকপিটা প্রায় অর্ধেক হয়ে যাবে। বাঁধাকপির এই ধর্ম, বাঁধাকপির চচ্চড়ি যে কোনো জিনিস একটু সফট হয়ে গেলে অনেকটা পরিমাণে কমে যায়, তাই কাটার সময় বেশি করেই কাটতে হয়। দেখছো, এক কড়াই বাঁধাকপি কেমন হাফ কড়াইয়ে চলে আসলো। দাঁড়াও দাঁড়াও, আর একটু পরে দেখবে আরও কমে যাবে। আমি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিই।
দেখতে পাচ্ছ আজকে রাঁধুনি কেমন কোমরে হাত দিয়ে তোমাদের পরের আইটেমটা দেখিয়ে দিচ্ছে। এই দেখো, এই চচ্চড়িটাও আমায় পরে করতে হবে। হ্যাঁ, গ্যাসের জায়গাটা একটু তেলকালি পড়ে কালো হয়ে গেছে। তোমরা আবার কেউ বলো না অপরিষ্কার অপরিষ্কার, আসলে এই তেলটা ওঠে না জানো তো। আর যেহেতু এখানে রান্না করার সেরকম সেট আপ করা নেই, তাই তেলকালিটা এখানে আসবেই। কথা বলতে বলতে দেখো আমার বাঁধাকপিটা প্রায় 1/3 হয়ে গেছে, আর আলু টমেটো সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা নামানোর আগে আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তোমরা চাইলে এর সাথে আরেকটু গরম মশলাও দিতে পারো, কিন্তু আমার বাড়িতে আমার বাবা গরম মশলা খায় না, তাই আমাকে ওটা স্কিপ করতেই হলো। যতই ভিডিও করি, ভিডিও করার পরে তো বাড়ির লোকে এই রান্নাটা খাবে, তাই তারা যদি না খায় সেটা দিয়ে কী লাভ বলো। তোমাদের বলে দিলাম তোমরা দিতে পারো। বাঁধাকপি আমার রেডি। এবার কড়াইয়ে আবার খানিকটা তেল নিয়ে নিয়েছি, যদিও সাদা তেল নিয়েছি তাই তোমরা বুঝতে পারছো না। দেখো ফোড়নটা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবে কড়াইয়ে তেল ছিল। আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দেবো কিছুটা লঙ্কা চেরা। লঙ্কাগুলো আমি সব চিড়ে রেখে দিয়েছিলাম একসাথে। 10টা মতো বাঁধাকপির জন্য নিয়ে বাকিটা চচ্চড়ির জন্য দিয়েছি। তোমাদের যার বাড়িতে যেরকম লঙ্কায় ঝাল সে কিন্তু সেরকমভাবেই দেবে, বেশি দিয়ে দেবে না। আমি 10টা দিলাম বলে তোমরাও 10টা দিতে যেও না। এবার আমি কেটে রাখা শিম আলু এগুলোকে দিয়ে দেবো একটু ভাজার জন্য। আমি চচ্চড়িতে সব কিছু একসাথে দিই না, কারণ শিম একটু ভাজা না করলে আমার বড্ড গন্ধ লাগে, কেমন একটা যেন ফিল হয়। তাই জন্য আমি আলু আর শিমগুলোকে প্রথমে একটু ভাজার জন্য দিয়ে দিলাম। এখানে বেগুন কেটে রাখা ছিল বটে, কিন্তু বেগুনটা এখন দিইনি। তোমরা কিন্তু বেগুনটা কেউ প্রথমে দেবে না, বেগুন ভাজা হতে বেশি সময় নেয় না। এই দেখতেই পাচ্ছ আলু আর শিম আমার প্রায় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এবার এই শেষ মুহূর্তে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ বেগুনগুলো হালকা নেড়ে নিলেই হবে। আবার বেগুনগুলো যদি কেউ মনে করো যে নাড়বে না, তাহলেও ঠিক আছে, একসাথে চচ্চড়ির সাথে দিয়ে দিলেও মিটে যাবে। আমি বেগুনগুলোকে দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো দিয়ে আমার প্রায় একটু কয়েক মিনিট নাড়াচাড়া করা হয়েই গেল। এবার আমি এর মধ্যে পালং শাক আর পুঁই শাকটা দিয়ে দেব। শাকগুলো যদিও ধুয়ে রাখা ছিল, সব শাকগুলো একটু বেশি বেশি ডাঁট ছিল, তাই এগুলো দিতে আমার একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে চারিদিক থেকে হুড়মুড় করে পড়বে। খুব সাবধানে আমি কড়াইয়ের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই রকম ডাঁট ডাঁটওয়ালা মানে শীষ শীষ দেশি পালং শাকের চচ্চড়ির টেস্ট কিন্তু দারুণ। যে পালং শাকে বেশি পাতা পাতা থাকে সেই পালং শাকের চচ্চড়ি কিন্তু খেতে ভালো লাগে না। আমি সমস্ত শাকগুলো দেওয়ার পর এখানে কিছুটা নুন আর হলুদ দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার একটা থালা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখিনি, গ্যাসটা মিডিয়ামেই রেখেছি, যাতে এখান থেকে যে জলটা বেরোবে তাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়, আবার শাকটাও অনেকটা সফট হয়ে আসে। আমার তো দেখতেই পাচ্ছ কেমন অবস্থায় এসেছে। ঢাকাটা খোলার পর দেখবে শাক মজে অর্ধেক হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো হয় তোমরা যদি আগে কিছুটা বড়ি ভেজে রেখে দিতে পারো, আর চচ্চড়ি নামাবার কিছুক্ষণ আগে সেই বড়িটা দিয়ে দাও, খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু আমাদের কোনো বছর দেয় না, তাই এবারও আমি দিইনি। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে চচ্চড়িটা আমার কোন পর্যায়ে এসেছে। এই চচ্চড়িটা যেহেতু অনেকটা ডাঁটা ডাঁটা পালং শাক ছিল, তাই ডাঁটাগুলো কিন্তু গলে যাবে না। এই রকম অবস্থায় এসে আমি চচ্চড়িটাকে নামিয়ে নেব, কারণ চচ্চড়িটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর তোমাদের প্রথমেই বললাম না, আজকের কোনো রান্নায় কিন্তু কোনো মশলা দেওয়া হয় না, এভাবে এক ফোড়নেই করা হয়। আর এই এক ফোড়নের রান্নার কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা করে জাস্ট খেয়ে দেখো, তারপর আমাকে বলো, খুব সুন্দর লাগে। আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি চচ্চড়িটা ঢেলে নিলাম। এখনও কিন্তু কাজ শেষ হয়নি। আজকের স্পেশাল যেটা সেটা হলো গোটা কলাই সেদ্ধ। শীতল ষষ্ঠীর দিন এটা কিন্তু মাস্ট। প্রত্যেক বছর শীতল ষষ্ঠীতে ঠাকুরের কাছে এই কলাই সেদ্ধটা দেওয়া হয়।
এই বছরে একটু অসুবিধার কারণে আমাদের পুজো হবে না, তবুও নিয়ম যেটা সেটা তো পালন করতেই হবে। দেখতে পাচ্ছ কলাইটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। কাঁচা কলাইকে ভেজে নেওয়া হয়, তারপর খুব ভালো করে এটাকে কয়েকবার ধুয়ে নেওয়া হয়েছে, না হলে এর ভেতরে কিন্তু কাঁকড় বালি অনেক কিছু থাকে। কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমি একটা প্রেসার কুকারের মধ্যে কলাইটা আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এখানে দেব 7টা গোটা বেগুন। গোটা মানে একদম গোটা না, চিড়ে রাখা বেগুন। 7টা করেই কিন্তু লাগে। 7টা বেগুন, 7টা মটরশুঁটি। অবশ্য প্রত্যেকটা মটরশুঁটির কিন্তু বোটা থাকতে হবে, বোটা ছাড়া জিনিসে হবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যেই যেন খুঁত না থাকে। 7টা শিম, 7টা পালং শাকের ডাঁটা, 7টা পুঁই শাকের ডাঁটা। এই সমস্ত কিছু দিয়ে লবণ, তেল, হলুদ কিচ্ছু না দিয়ে এটাকে জাস্ট প্রেসার কুকারে সিটি মেরে নেব। দেখতে পাচ্ছ কেমন সব গোটা গোটা অবস্থায় রাখা হয়েছে? এই জন্যই কিন্তু এটাকে গোটা সেদ্ধও বলে অনেকে। সব কিছু তো আমার দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে নুন কিংবা হলুদ কিচ্ছু না দিয়ে প্রেসার কুকারে যার যতগুলো সিটি প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য ততগুলো দিয়েই নামিয়ে নিতে হয়। এই দেখো আজকে কি কি রান্না করেছি তোমাদের আর একবার দেখিয়ে দিই। বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, তার সাথে রয়েছে বাঁধাকপির তরকারি, মানে এক ফোড়নের মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি, আর পালং শাক, পুঁই শাক সব কিছু দিয়ে শিম বেগুন আলু দিয়ে চচ্চড়ি। এত কষ্ট করে তো রান্না করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।